এটা হচ্ছে বর্ডার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে এখন আমি ইন্ডিয়াতে। হ্যাঁ, আমি ইন্ডিয়ার ভিতরে। আমি এখন ইন্ডিয়ার ভিতরে। তাই নাকি? এটা কি ইন্ডিয়া? হ্যাঁ, এই যে আপনার বাবা কিন্তু ইন্ডিয়াতে। ও, তার মানে এই ফসলগুলা কাদের? এই ফসলগুলো সব ইন্ডিয়ার। এত পরিমাণে এগুলো কি? এটা নাম এগুলো হলো চিংড়ি জাল মাছ মারা। ওই যে আপনার ইচে মাছগুলো না? হ্যাঁ হ্যাঁ, ইচে হ্যাঁ, চিংড়ি। হ্যাঁ, চিংড়ি মাছ মারার জন্য এগুলা। কোনো জিনিস আছে না, সব দিন খালি এগুলো হাওয়া মানে মানুষের মুখের একটা বল। হ্যাঁ, আপনার পৃথিবীতে হাওয়ার আদম তাছাড়া কিছুই নাই। না, মানে ও কিন্তু 100 রকমের রূপ ধারণ করে, আমরা এই আদম কিন্তু পারে না। এটা কবে হয়েছে ভাই? মেলা দিন হলো, কোলে করে আনতে হইতেছে। হ্যাঁ, অসাধারণ একটি দৃশ্য দর্শক। এই এক মনোরম দৃশ্য। আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। আবার ফিরে আসলাম ঘুরে ফিরে নতুন আর একটা এপিসোড নিয়ে। আজকে আমার সাথে রয়েছে আমাদের সবার প্রিয় আজিজুল ভাই। আমরা সারাদিন আজিজুল ভাইয়ের সাথে ঘুরবো। চরখানপুরের পাশে হচ্ছে বাংলাদেশ এবং ইন্ডিয়ার বর্ডার। তো আজকে আমরা দেখবো চরখানপুর মানুষের সংগ্রামী জীবন। সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। চরখানপুর এ যেন এক মায়ার নগরী, এক মায়ার চর। বন্ধুরা, ভারতের মুর্শিদাবাদ বর্ডারের পাশেই এই চরখানপুরটি অবস্থিত। আজকে আমরা আপনাদেরকে দেখাবো ভারত বাংলাদেশ সীমান্তবর্তী চরখানপুরের বর্ডার এলাকার মানুষের দৈনন্দিন জীবন এবং গ্রামীণ জনপদ। সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। আমরা এখন আজিজুল ভাইকে নিয়ে ইন্ডিয়ার বর্ডারের দিকে যাচ্ছি। তো এখানে আমরা যে দেখবো ইন্ডিয়ার বর্ডারের চরখানপুরের মানুষের জীবন। ভাই, আপনাদের এই বর্ডারের নাম কি, যে বর্ডারের দিকে আমরা যাচ্ছি? এটা আমাদের এটা মুর্শিদাবাদ বর্ডার। এটা তার মানে উপার হচ্ছে মুর্শিদাবাদ, আর ইপার হচ্ছে আমাদের বাংলাদেশের মানে রাজশাহী। হ্যাঁ হ্যাঁ, এটা আমার রাজশাহীর আন্ডারের ভিতরে কিন্তু আমাদের সব ইন্ডিয়া। এই যে ফাঁকাটা ফাঁকাটা ইন্ডিয়া। এটা হচ্ছে এই যে এখানে বিএসএফ রা ওই যে ঘরে রয়েছে বিএসএফ। এখানে বিএসএফ রা রয়েছে। দর্শক, এটা হচ্ছে চরখানপুরের শেষ সীমানা, আর ওই সাইডে হচ্ছে ভারতের মুর্শিদাবাদ। ভাই, মুর্শিদাবাদ শহর এখান থেকে কত দূর? শহর এখান থেকে মোটামুটি আপনার 12 মাইল যাওয়া লাগবে শহরে যেতে। ছিল না তো, এই ছিল দূরে, কিন্তু কেমনি গাড়ি লিয়ে রলিং করতো, এইসব গালা ছিল না। বুবু যখন গদিতে বসার পরে মোটামুটি 4 বছর পর হ্যাঁ এই সব পয়েন্ট বেশি বসে গেল। তার মানে দর্শক দেখতে পাচ্ছেন ওই যে ওইটা রাজশাহী শহর। আমি জুমিং করে দেখানোর চেষ্টা করছি। ওইটা হচ্ছে ওই যে বিল্ডিং গুলো রাজশাহীর শহর। আর শহর থেকে ইন্ডিয়া কতটা কাছে, এটা হচ্ছে ইন্ডিয়ার বর্ডার। আমরা এই ক্ষেতের ওই সাইডে ওভারটেক করে যেতে পারবো না। তো ভাই, সীমানা কি আরো আমাদের বাংলাদেশে আরো ছিল না এরকমই? ছোটকাল থেকে এটা হচ্ছে বর্ডার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে এখন আমি ইন্ডিয়াতে। হ্যাঁ, আমি ইন্ডিয়ার ভিতরে। আমি এখন ইন্ডিয়ার ভিতরে। তাই নাকি? এটা কি ইন্ডিয়া? হ্যাঁ, আপনার বাবা কিন্তু ইন্ডিয়াতে। ও, তার মানে এই ফসলগুলা কাদের? এই ফসলগুলো সব ইন্ডিয়ার। ও, আপনাদের না এগুলা? না, তার মানে ইন্ডিয়ার লোক এসে এখানে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন জুম করে এই রাস্তা দিয়ে একবার ক্যামেরা ধরে রাস্তা দিয়ে ওই যে পিলার, ওই পিলার দেখাচ্ছে ওই মহিলাটার সামনে দিয়ে। ওইটা একটা পিলার, ওই যে পিলার। হ্যাঁ, পিলার থেকে মুখ ঘুরে যাবে। তার মানে এখন আজিজুল ভাই রয়েছে ইন্ডিয়ার বর্ডারে, আপনি ইন্ডিয়ার ভিতরে আছেন। মাশাআল্লাহ। তো ভাই, সুন্দর তো পরিবেশ। আমাদের এখানে কোনো জোর ঝামেলা নাই দাদা। আমাদের এখানে কোনো জোর ঝামেলা থাকলে এগুলো থাকতো না, না মনে থাকতো না। মুছে টাইনে বহিল তো রেখেছে আপনার। আবার মানে এটা ক্লোজ করে যাওয়া যাবে না। এই যে পতাকা, সব পতাকা দেওয়া আছে, যেন সূর্য বিদ্যুৎ। আর দর্শক, এই চরে এই ঘুরে ঘুরে সাইকেল নিয়ে ঘুরে ঘুরে মাছ বিক্রি করে। লোক নাই, ডাক্তার নাই। ও, ডাক্তার।
আচ্ছা চলেন যাই। কি মাছ নিছি? জিনিসের জিনিস বিক্রি হবে কি হবে না, তোমার কিন্তু নষ্ট জিনিসের ক্ষমতা দিয়ে দিবে, নষ্ট হয়ে যাবে। হ্যাঁ গাছে তুলে দিবে, দিয়ে তোমার মইটা নিয়ে নেবে, হ্যাঁ দিয়ে তোমার সবগুলা পচাই। লীল একটা শীতল দেখান পানি চলে, শ্যাওলা পড়ছে আর কি। শ্যাওলা এখন আপাতত মাছ মারা এখন মাছ মারা বন্ধ ভাই। এই নদীতে মাছ মারেন? সাধারণত কোন সাইডে মাছ ধরেন ভাই? আমি এখান থেকে ওই ডোঙা খাল আছে, হ্যাঁ 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 ওই যে নৌকাটা ঠেলাছি, হ্যাঁ হ্যাঁ। এটুকুর ভিতরে আর তার নিচে একটু। তার মানে জায়গা তো বেশি নাই না, পাইলে একটা পাইলে পুষে গেল। একটা পাইলে এই মাছ ধরে বিক্রি করেন কোথায় ভাই? সাহেব বাজার ভাই। এই বাজারে? সাহেব বাজার, হ্যাঁ সাহেব বাজার। আচ্ছা ভাই, ওই যে আপনি বলছিলেন যে মিডল সলটা কোন দিকে? এই দেখেন মিডিল চরে, দেখেন এই গাছগালা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওই আমার বোনের বাড়িটা। একবার ওখান থেকে উঠে ওখানে নিচের নৌকা, ওই নৌকার কাছ থেকে উঠে এলেন, উঠে নিয়ে আসলেন। আপনাদের চরের চাইতে কি আরো দুর্গম এটা? হ্যাঁ এখানে যত গ্রাম, এই দেখুন ওই 1 গ্রাম, হ্যাঁ এই 1 গ্রাম, হ্যাঁ এই এমনি সুদা টাকার নিচে গাছ দেখাইছে, ওই 1 গ্রাম, তার নিচে আরেক গ্রাম, তার নিচে আরেক গ্রাম। তার মানে কয়েকটা গ্রাম মিলে আর কি আপনাদের এই সবগুলা এখানে ছিল, কেউ কেউ শহরে উঠে গেছে, হ্যাঁ। সবগুলা এখানে ছিল, সব ভাঙনে সব ছিল। ও এটা এই ভিটা হ্যাঁ আসলে যে জিনিসটা কি একটু বলেন তো ভাই? ওই মানে আপনারা এখানে মানে শুটিং এসেছিল, হ্যাঁ হ্যাঁ বই শুটিং, হ্যাঁ। তো সব জায়গাতে ক্যামেরা ধরেছে, কিন্তু এই জায়গাতে এসে হ্যাঁ ক্যামেরাতে সব দেখতে এসে তখন ক্যামেরা বন্ধ করলে পালিয়ে গেছে, বুঝতে পেরেছেন? হ্যাঁ। আর গাছ গোছালি মর করে মানে গইবি মানে ঝড়, মানে হঠাৎ। কিন্তু এই দিনে ঝড় আসার কথা ছিল না। ঝড় না এরকমই ফাঁসা, হ্যাঁ আর ভিতরে এমন বাতাস আর গাছ গোছালি ভাঙি ভাঙি করছে। এটা কি দিনের ঘটনা না দিনের ঘটনা? দিনের এই অবস্থা। জি কোন কি দিয়ে এই এল লেগে এই জায়গাটা শুটিং মানে আমরা ক্যামেরা বেড়াইলো না, আর ক্যামেরা তো সেই ক্যামেরা হারে। আচ্ছা, আপনার তো দীর্ঘ 50-60 বছর হয়ে গেছে জি। এই চরে, জি। আপনার চোখে কি এরকম কিছু পড়ছে, ভয়ানক কোনো কিছু পড়েছে তো, কিন্তু আমার তো ক্ষতি করেনি ভাই। দেখছেন আপনি? কোনো কিছু? দেখেছি ভাই। ওখানে কি দেখছেন ভাই? ওই আপনার মেয়ে ছেলে মতন হয়ে ওইটাই বসে থাকে পাহাড়পুরে গাঙের ধারে, হ্যাঁ মেয়ে ছেলে মানে শাড়ি পরিয়ে হ্যাঁ। বড় বড় চুল দিয়ে বসে থাকে, এগুলো দেখেছি। বড় চুল? হ্যাঁ ধরে বসে থাকে, কিন্তু কখন কোনদিন ক্ষতি করেনি দাদা আমার, যেটা সত্য কথা সেটা বলছি। আমি দেখেছি অরিজিনাল এরকম খারাপ দেওয়ার সময়, হ্যাঁ এরকম খারাপ দেওয়ার সময় দেখেছি, কিন্তু রাত বেরোতে আমি দেখিনি, কিন্তু খারাপ দেওয়ার সময় দেখেছি। দুপুরেই দেখছি একবার পিটপিটে খারাপ দেওয়ার সময়, আর একবার নিরিবিরি ফাঁকার মধ্যে মানে নদী একটা গাং, হ্যাঁ মানে দামুস, হ্যাঁ ভয়ঙ্কর দামুস, ওই দামুসে থাকতো, ওই উঠে উঠে গা শুকাতো। কোন হ্যাঁ এইটা আমি দেখেছি নিজের চোখে। ওগুলো কি বলে, পেতনি বলে নাকি? পেতনি বলে, কেউ বলে পেতনি, কেউ বলে পরি পরি পরি, তাই শুনেছি। পেতনি বলে কি, পেতনি কোনো জিনিস আছে না? সব দিন খালি এগুলো হাওয়া মানে মানুষের মুখের একটা বল। হ্যাঁ আপনার পৃথিবীতে হাওয়ার আদম তাছাড়া কিছুই নাই, না মানে ও কিন্তু 100 রকমের রূপ ধারণ করে, আমরা এই আদম কিন্তু পারে না, এটুকুই। হ্যাঁ হ্যাঁ কখনো ব্যাং, কখনো সাপ, কখনো কি ঘোড়েলি, কুমিরি নাকি, এটা ছোট ছোট বাচ্চা কাচ্চা, হ্যাঁ এগুলা মানে এখানে মানে দাফন করা হয়। হ্যাঁ আর যেগুলা মানে ইয়ং বাচ্চা, ইয়ং ছেলে আর কি, হ্যাঁ মানে এক শিশু বাচ্চা ছাড়া এগুলা শিশু বাচ্চাগুলা দেয়। আর যেগুলা এখান থেকে এত বড়, যেগুলা মানে 10 থেকে 15 থেকে 16 বছর, এগুলো সব চলে যাবে আপনার শহরে যে কবর দিতে হয়। হ্যাঁ এই মুরুময় বালুর চর পার হয়ে, হ্যাঁ পার হয়ে মানে খাটলা ঘাড়ে গিয়ে। আপনি নিছেন কখনো লাশ? ভাই অনেক কষ্ট না ভাই? কষ্ট না, হাইটা যাওয়ায় যেখানে দায় সেখানে খাটিয়া নিয়ে মানুষ, আমি এখান থেকে হয়তো নিয়ে বাথানা কাজ কেন, ওখান থেকে আরেকজন ঘাড়ের ভেতর নৌকায় ট্রলারে নিয়ে যান, ট্রলার নিতে যায়। দর্শক, এটা সরখানপুরের একদম শেষ দিকের ছোট একটি দোকান দেখতে পাচ্ছেন ভাই। এই পাড়ার নাম কি? খানপুরের কি মধ্যপাড়া? এটা পূর্বপাড়া। পূর্বপাড়ায় এটা দোকান। চরখানপুর এরকম ছোট ছোট কিছু দোকান রয়েছে এখানেই। রাত 12টা পর্যন্ত আমার বাড়ির সামনে কিন্তু দোকান।
সব জায়গায় তো ভালো লাগে না সবার। ওই যে লিলে পান খুলে বসে আছে, বুঝতে পারছেন না? ওখানে গেলে মানে বিভিন্ন রকমের কথা শুনতে পাওয়া যায়। তার লাগে আমি চলে আসি নিরিবিলি, বুঝতে পারলেন? প্রশাসন এখানে এসে আমার ক্যাম্পের প্রশাসন আর আমরা এক জায়গাতে বসে থাকি এখানে, চাটা খান, আড্ডা মুড্ডা মারেন। প্রশাসন থাকে, প্রশাসন যখন যায় আমিও তখন যাই। আমাদের বাংলাদেশের হ্যাঁ সীমান্ত ফাঁড়ি থাকে। তখন আর পুরো উঠে তখন সব যা আছে সব দেখবে। দর্শক, এটা বিজিবির বর্ডার গার্ড বাংলাদেশের একটি অস্থায়ী চৌকি। মরা গাছটা দেখতেছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই মরা গাছটা, ওই যে হ্যাঁ এই মরা গাছটার ওই পাঞ্জরে কালো কালো গম গালা লাগছে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা ইন্ডিয়া। আর এদিকে সাপড় সাপড় লাগছে, হ্যাঁ এটা বাংলাদেশ। দেখেন ভারতের দেশটা, দেখেন ওই যে ঘরটায় সামনে তলে, হ্যাঁ হ্যাঁ, এই দেখেন এখানে একটা আছে, দেখেন এখানে ওই যে সিরিয়াল বসে নিয়ে আছে। হ্যাঁ। দর্শক, পাখির কলরব, নিরিবিলি একটা পরিবেশ, আজিজুল ভাইয়ের সাথে সব মিলিয়ে অসাধারণ একটি সময় অতিবাহিত হচ্ছে। এটা হচ্ছে আজিজুল ভাইয়ের শ্বশুরবাড়ি। বন্ধুরা, এটা হচ্ছে আজিজুল ভাইয়ের শ্বশুরবাড়ি। তো ভাই, এত পরিমাণে এগুলো কি? এটা নাম চিংড়ি জাল মাছ মারা, ওই আপনার ইচে মাছ বলে না? হ্যাঁ হ্যাঁ, ইচে হ্যাঁ চিংড়ি, হ্যাঁ চিংড়ি মাছ মারার জন্য এগুলা। এগুলো কি আপনারা নিজেরাই বানান? হ্যাঁ নিজে বানাই নিয়ে সব। বাহ। দর্শক, এগুলোর নাম ভাই, এটার নাম কি বললেন? এটা বলে দুহারি ভাই, দোহারি। এটা এগুলো ছোট ছোট যে চিংড়ি মাছগুলো ইসা মাছ বলে গ্রাম বাংলায়, মানে এই মাপের থাকবে। হ্যাঁ, এই মাপের গাল থাকবে, এই মাপে, এর চেয়ে বড় তো আরো। এই মাপের গুলাও থাকবে। বাহ, ধরেন, আপনি ধরেন না এগুলা? হ্যাঁ। বন্ধুরা, আজিজুল ভাইয়ের শ্বশুর বাড়ি থেকে ঘুরে আসার পরে তার শ্বশুরকে মসজিদের সামনে পেলাম, আর আমরা তার শ্বশুরের সাথে কথা বললাম, এবং তিনি অত্যন্ত একজন ভালো মনের মানুষ, ঠিক আজিজুল ভাইয়ের মতো। ও মাই গড, ভাই এগুলো কি বেগুন ভাই? একটা কয় কেজি হবে ভাই? একটা হাফ কেজিতে বেশি হবে তো কম হবে না। এই দেখেন, ও মাই গড, একটা হাফ কেজির উপরে? দেখেন না, বেশি ওজন না, আমি ভাবছিলাম অনেক ওজন হইব। তো এটা কি জাতের? এটাও কি জাতের মানে বাগান বলতে পারছি না, কিন্তু তবে আমাদের এখানে আজ থেকে মোটামুটি 4 বছর থেকে এটা আবিষ্কার হয়েছে। তাই? জি, আমার লাইফে এত বড় বেগুন আমি কখনো দেখিনি। কাটবেন তো তলা ভিতরে একবারে বিচে কম। তাই? জান ভাই, খাইছে মেরে ফেলে খাইছে। ভাঙে না এখন? না ভাঙেনি ভাই। এটা কি মানে আগে ভাঙতো? আগে ভেঙেছে। কয় বছর ধরে ভাঙে না ভাই? 2 বছর ধরে ভাঙেনি। ভাঙলে তো তাহলে আপনাকে বাড়ি পর্যন্ত চলে যেত। আর কয়েক বছর পরে দেখা যাবে এভাবে যদি থাকে তাহলে সরেও বাড়ি ঘর ভরাট হয়ে যাবে। গেলবার মেলা পানি ছিল, এবারে এক ফুট করে পানি, এর ভাবে উঁচু হয়ে যাবে। উঁচু হয়ে যায়, মাঠটা স্পুন হয়ে গেলে তখন আবার জাকার মাঠটা হয়ে গেল। হ্যাঁ, বন্ধুরা, কুমড়োবড়ির নাম শুনেছেন? অনেকে শুনেছেন কিংবা অনেকে শুনেননি, আমিও কখনো শুনিনি,
শুধুমাত্র এই চরখানপুরে এসে আজিজুল ভাইয়ের বাসায় এই কুমড়ো বড়িগুলো দেখতে পেলাম। আর এই কুমড়ো বড়িটি অসাধারণ একটি খাবার। এটা বিভিন্ন তরকারির সাথে এটা মাংসের মতো করে খাওয়া যায় এবং এই কুমড়ো বড়ি বানানোর প্রধান জিনিসই হচ্ছে কুমড়ো এবং এই মাশকালার, ওটার প্রসেসিং আমরা দেখতে পেলাম। আমরা এখন আজিজুল ভাইয়ের বাসায় বসে খাবার খাচ্ছি দুপুরে। তো সব মিলিয়ে আলহামদুলিল্লাহ ভালোই কাটলো আজকে সারাদিন। এসে থাকে না না ব্যস্ত মানুষ তো ভাই, ওই একটা হলো খাইবে না। ব্যস্ত মানুষ আমরা তো দেখা করতে আছে, এখন তো বাইরে বাইরে বেশি থাকে। বাইরে থাকে উল্টে তাকে যাচ্ছে। এগুলো হচ্ছে বেলে মাছ এবং নদীর ট্যাংরা মাছ রয়েছে। মাছ বন্যার সময় একবার আসার চেষ্টা করে, ট্যাংরা মাছ বন্যার ভিতরে তাহলে নৌকা নিয়ে ঘুরতে পারবো। হ্যাঁ, মিডিল মিডিল যা আছে সব বেড়াতে পারবো বর্ষাতে। বন্যা মৌসুমে আসলে মাছ মারতে পারবেন, মাছ নেক্সট তো বন্যা মৌসুমে আসবে। যখন মাছ না মারলো সব জায়গা বেড়ে আসতে পারবো। বড় বড় মাছ মারবে ভাই, বাইরে বড় মাছই ধরে। 16 কেজি পর্যন্ত এক একটা। বড় মাছ ছাড়া ছোট মাছ মারে না, বড় মাছই বেশি মারে। দর্শক, এখন রয়েছি আজিজুল ভাইয়ের বাসায়। তো আজিজুল ভাই আমাদের জন্য নদীর বেলে মাছ এবং ট্যাংরা মাছ আমাদের জন্য রান্না করেছে এবং আলু ভাজি, মাশকালার ডাউল, সব মিলে এই যেন মনে হচ্ছে নিজের বাসায় বসেই খাচ্ছি। সত্যি এক অদ্ভুত অনুভূতি এই চরখানপুরে এসে পেলাম। আসলে ভাবি রাতের রান্না সত্যি অসাধারণ। তো না খেলে অনুধাবন করতে পারতাম না। তো আজিজুল ভাইয়ের সাথে একসাথে বসে আমরা খাওয়া দাওয়া করছি এবং সারাদিন আমরা ঘোরাফেরা করলাম চরখানপুর দিয়ে। আর এখন দুপুর টাইমে খাওয়া দাওয়া করছি, খাওয়ার পরে একটু রেস্ট নিয়ে আবার বের হবো। আসলে এই অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো না। এইখানে বসে অনেকেই তার বাসায় আসছেন, মাছ খেয়েছেন, তরতাজা জিনিস খেয়েছেন। আমরাও আজকে আসছি। আজিজুল ভাই আমার জন্য অনেক কষ্ট করে সেই পদ্মা নদীর বেলে মাছ আর ক্ষেতের মাশকালাই রান্না করে দুপুরে খাওয়ালেন। চমৎকার একটা পরিবেশ। আসলে এই জিনিসটা অনেক দিন স্মৃতি হিসাবে আমার কাছে থাকবে। এটা কি মহিষের দুধ, মহিষের দুধ, ওই যে বললেন না যে আমাদের দরকার মহিষের দুধ খাবার শেষে দর্শক, আজিজুল ভাই আমাদের জন্য মহিষের দুধ রেখেছে, দেখতে পাচ্ছেন। ওই ক্যামেরা, এই যে। তো এখন জীবনে ফার্স্ট টাইম এই মহিষের দুধ খাচ্ছি, তো দেখি কিরকম লাগবে। মনে হইতেছে যে দই রে একটু গুলাইছে, এরকম লাগতেছে, ঠিক না? দইয়ের মতো লাগতেছে এটা সেম। দর্শক, মহিষের দুধটি গরুর দুধের চাইতে একটু অন্যরকম, আলাদা। আমি 10 বছর ধরে যে ভারতে কাটাইছি। ওখান থেকে বাংলাদেশে আসলেন? ওখান থেকে বাংলাদেশে ধরেন যে 10 বছর বয়সে হয়তো এসেছি। এসে ধরেন যে পর্যন্ত 60-70 বছর কেটে গেছে আমার এখানে। আমার ছেলে পেলে এসে সব এখানে হয়েছে। তো দর্শক, আজিজুল ভাই এখন বর্ডারের দিকে যাচ্ছে ঘাস কাটার জন্য। ভাই, আপনি কি ইন্ডিয়ার বর্ডার চলে যাবেন? একবার ইন্ডিয়ার বর্ডার ধরে। তাই? হ্যাঁ। তো বিএসএফ কিছু বলে না? বিএসএফ তো যে আর ওই এলাকায় ঢুকলে পারে, তো বিএসএফ তো ঝামেলা করবে। ওর এলাকাতে না ঢুকবো না আমি, বাংলাদেশের সীমান্তেই থাকবে। বাংলাদেশের সীমান্তে থাকবো আমি। প্রতিদিন কি কাটতে যান? প্রতিদিন, আল্লাহ 30 দিন ভাই। এই লালু আমাদের সাথে এলাকা ঘোরাচ্ছে এবং ঘুরে লালু আমাদের সাথে নিয়ে যাচ্ছে পথ দেখে। এই আজিজুল ভাইয়ের এই কুকুর চরখানপুর আজিজুল ভাইয়ের বাসার পিছনের সাইডে রয়েছে।
আর এই চরখানপুরের জীবন সত্যি এক অদ্ভুত জীবন। এখানে প্রত্যেকটা বাড়িতেই পুরনো এক ছোঁয়া রয়েছে। কি সুন্দর সুন্দর ঘরগুলো। আর এগুলো চরখানপুরের ছোট ছোট বাড়ি দেখতে পাচ্ছেন। হ্যাঁ, প্রত্যেকটা বাড়ি কি সুন্দর, এরকম সাজানো গোছানো। ছোট রান্নাঘর রয়েছে, পাশে থাকার ঘরগুলো কি সুন্দর করে মাটি দিয়ে লেপে এগুলোকে সুন্দর করে প্রসেসিং করা হয়েছে। দর্শক, চরখানপুরে প্রবেশ করার আগে এই দুর্গম চরের ভিতরে ছোট 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 এই ঘর রয়েছে দেখতে পাচ্ছেন। এগুলোর ভিতরে তাদের গবাদি পশুগুলো লালন পালন করে থাকে। ভাইরা এগুলো কিনে আসলেন? বাহ, কোথা থেকে আসলেন? ওই মিলিচর থেকে কাজ করে। দর্শক দেখতে পাচ্ছেন, এটাই চরখানপুরের প্রবেশ করার যে ছোট একটি গিরিধারা নদী। এই নদী পার হয়ে এই পরে যে চরটি রয়েছে ওখানে সারাদিন কাজ করে এখানকার মানুষ আসলো। আর আসার পরিপ্রেক্ষিতে এই নদীটিও সোজা ওইদিকে চলে গিয়েছে ইন্ডিয়ার বর্ডার, ইন্ডিয়ার BSF এর বর্ডার ওইখানে। আর এটা বাংলাদেশের সাইড। আর এই নদীটি ইন্ডিয়া এবং বাংলাদেশের ভিতর দিয়ে বয়ে চলে গিয়েছে। আর আমরা এখন রয়েছি এই দুর্গম চরখানপুর। ভাই, এত তাড়াতাড়ি হয়ে গেল? এত তাড়াতাড়ি হয়ে গেল? হ্যাঁ, বাহ। দর্শক, চরখানপুর থেকে চলে যাচ্ছে। হ্যাঁ ভাই, এই যে নদীর পাড়ে পদ্ধতি যাবে। হ্যাঁ, ফুড কালার লেন। হ্যাঁ, এই ব্রিজটা কি এরকমই নষ্ট ছিল আগে? দর্শক দেখতে পাচ্ছেন যে এই ইন্ডিয়া বাংলাদেশের বর্ডারের পাশে এই চরখানপুরে গরুগুলো কিভাবে নদী পার হয়ে তাদের আপন ঠিকানার দিকে এগিয়ে যাচ্ছে। সারাদিন এই চরে ঘাস খাওয়ার ফলে তারা দিন শেষে তাদের আপন ঠিকানা, তাদের বাসার দিকে এগিয়ে যাচ্ছে। ভালো থাকেন। হ্যাঁ ভাই, মোটরসাইকেল রেডি করো, চালাই করে আনতে যাবো। এটা কবে হয়েছে ভাই? মেলা দিন হলো, কোলে করে আনতে দিতেছে। হ্যাঁ, অসাধারণ একটি দৃশ্য দর্শক। এই এক মনোরম দৃশ্য। ওইটা ডিম পড়ে নাকি, ওখানে একটা ডিম নাকি পড়ে আছে রে। মানে আমি জাল টানতে লেগে এমন কোনোদিন না যে 4-5টা না পাইছি হাঁসের ডিম না? হ্যাঁ, প্রতিদিন আল্লাহ 30 দিন পাতো। লক্ষ ডোঙা ফেলায় আর দেখি টকটক করে, তখন নাইবে তুলে নি।
এই ঘরগুলোকে এলে বাথান বাথান ঘর। বাথান ঘর। এগুলো কি মানুষ থাকে না? না, রাতে মানুষ থাকে না, গরু টরু সব ভরে দেবে, দিয়ে বাড়ি চলে যাবে। ও মানে গরু চোরে নেওয়ার কোনো সিস্টেম ও চোরে ধরতে পারলে ভাই রু শেষ। হ্যাঁ হ্যাঁ ও চোরে নিয়ে যেতে পারবে না গরু। হ্যাঁ হ্যাঁ একটা লেল কি বাছুর নিয়ে যেতে পারবেন না, তাই খালি শুয়ে পড়বে। হ্যাঁ দর্শক, এটা হচ্ছে এই দুর্গম চরের আস্তে হাঁটি মামাই তো ভাই। আচ্ছা আচ্ছা, বাথানগড় না বাথান। দর্শক, এগুলো হচ্ছে এই দুর্গম চরখানপুরের বাথানগড়। তো এখানে প্রচুর পরিমাণে বাথানগড় রয়েছে এবং গরু, তারপরে ভেড়া, এগুলো এখানে রাখা হয়। গরু আপনার একটা আছে ভাই না? আমার একটা ভাই। এত গরু পালতে পারেন তো কয়েকটা? না, যার ছেলে পিলে আছে তার গরু আছে, আমার ছেলে পিলে নাই যে ভাই। কষ্ট হয়ে যায়, ছেলে পিলে না হলে আবার গরু পুষতে পারবেন না, কষ্ট হয়ে যায় না? জি, একজন গরু আরেকজন চড়ায়, হ্যাঁ চড়াবে না তো। ঠিক আছে, ও দরকারই নাই। হ্যাঁ হ্যাঁ দর্শক, এই যে ঘরগুলোতে গরু রাখা হয়, বাতান যেটা 1200 গরু সে আটকে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ। এখনই কি ঢুকবো ভাই? সন্ধ্যার দিকে ঢুকাবেন। দর্শক দেখতে পাচ্ছেন এখানে রাতের জন্য খাবারের ব্যবস্থা করে রাখা হয়েছে। গরুগুলোর যেন কষ্ট না হয় এর জন্য এই খাবারগুলো তৈরি করা। হ্যাঁ দর্শক, এখানে ভেড়ার বাথানঘর। এ ঘরে কি শুধু ভেড়াই থাকবো ভাই, না গরুও থাকবো? এখানে দেখুন, এখানে ভেড়া রয়েছে, কিভাবে রয়েছে ভেড়াগুলো। দর্শক দেখতে পাচ্ছেন এই চরখানপুরে যাওয়ার আগে সারিবদ্ধ কত পরিমাণে গরু রয়েছে। আগেতে থাকে ওদিকে লন। ওই যে ওই লোকটা দেখতেছেন, হ্যাঁ হ্যাঁ ওই যে লোকটা, হ্যাঁ ওখানে ওইখানে ছিল। এই নদী কি ভাঙে আপনি ওইখানে পিছে চলে গেছে? হ্যাঁ, ওখান থেকে ভাঙিয়ে এখানে করে শুনুন। হ্যাঁ, এখান থেকে ভাঙিয়ে এখানে করে শুনুন। হ্যাঁ, এখান থেকে ভাঙিয়ে গরুর বাথানের কাছে, হ্যাঁ। গরুর বাথানের কাছে করে আবার ওখান থেকে নিয়ে যাও ওখানে করে শুনুন। ওখান থেকে করে নিয়ে এক ঘটানে বাড়ি। তার মানে 5 বার বাড়ি ভাঙছে আপনার? 5-6 বার 6-7 বার ভাঙা হয়েছে বাড়ি। মানে একটু করে হটায় থাকি, হটারে মানে থাকি 6-7 বার ভাঙেছি, মানে 6 বার ভাঙেছি, 7 বার বেলা চলে গেছি। আসলে একটা মানুষের যদি 6-7 বার বাড়ি ভাঙে তাহলে তো তার আর কিছু থাকে না। সব হারি এলাকা বাড়ি ছিল আপনার, একেবারে বহু দূর পর্যন্ত চর্মহাট দেয়ার থেকে আর একেবারে 10 নম্বর পর্যন্ত। হ্যাঁ, গোটাটাই গ্রাম ছিল। সব সারা দিনের মধ্যে হাঁটিয়ে এই পাড়ার মুড়ে থেকে ওই পাড়ার মুড়ে পাতেন না, তাই হাঁটে। আর এখন সব নদীর কাছে চলে গেছে, নিলাম হয়েছে ভাই। এখানে বিশাল ব্রিজ ছিল, ব্রিজ 3তলা বিল্ডিং। ব্রিজ ছিল এখানে? হ্যাঁ, 3তলা বিল্ডিং, ব্রিজ, 1তলা করে ক্লিনিক। গরু আসতে লেগে বেসাবে ওই মানে চাপাইয়ের লোক ওই আপনার লড়ে দিয়ে আর লাঠ হাসি দিয়ে পাঁপড়ি মারে। তো আমি তখন একটা কথা বললো যে শালা তুই তো এখানে বাস করবি না, আমি বাস তো করবো। তুই কেন এখানে মারিয়ে থুয়ে দিবি, অর্ডারকে নষ্ট করে থুয়ে যাবি, আর এখানে পর আমরা আগুন পোহাবো। আমি ওকে জাত করে মারার পরে তখন বিয়ে সাহেব আমাকে ডাকলো। ডাকার পরে বুঝে যায় দাদা আপনার বাসা কত না, তা মনে হয় যে এখান থেকে আমার 5 থেকে 600 গজ আমার ভিতরে। তখন উঠে বললো যে আচ্ছা ঠিক আছে দাদা, আপনি যা কালটা করলেন ভালো করলেন। তো ওরা চলে গেল। তখন ওই সময় দেখছি সুমন ভাই কিন্তু এখানে দাঁড়িয়ে থাকে। দাঁড়িয়ে থাকার পর তখন বুঝে ভাই একটা ভিডিও করলে হয় না। ওখানে জুয়েল বলে এক ছেলে ছিল, আপনাকে আমার দেন, আমি ওই বাইরে থেকে বিয়ে সাহেব গেলে আমি ছবিটা তুলে নিই, বুঝতে পারলেন? যে এই বিয়ে সাহেবের ছবিটা তুলে নিলাম। এই তুলার থেকে ওখান থেকে কিন্তু আমার হয়ে গেল আন্তরিক, বুঝতে পারলেন? এই এখন পর্যন্ত এই আন্তরিকে ভাই খেয়ে চলিয়ে যাচ্ছে। গায়ে একবার সবার গুলো 18 মতন লাগিয়ে আছে। আল্লাহ ইনশাল্লাহ একটা আন্তরিক একটা ভালোবাসা। যখন ভাই পাইতে নিল, যে আমার কারণে তার বিয়ে উপস্থিত ছিল, বুঝতে পেরেছেন? যে আপনি না আসলে এই বিয়ে স্থগিত থেকে যাবে। যে আমি যতক্ষণ পর্যন্ত না গেছি ভাই ততক্ষণ পর্যন্ত বিয়ে এই স্থগিত ছিল। আমি যাইয়া ওখানে সবকে খাওয়ানো দাওয়ানোর পরে আমরা নিজে খাওয়া দাওয়া করে তখন
ওখান থেকে সমাধান হয়ে গেল, আমার কাজে আমি চলে এলাম, আর কাজে ওরা থেকে গেল। এই পর্যন্তই ভাই। এই সুমন ভাইয়ের মা আম্মু আমাকে মানে নিজের ছেলে ওর থেকে আমাকে আরও ভালোবাসে। এই সুরভিও আমাকে কিন্তু ওই সবসময় ডাকে, কিন্তু আমার যাওয়ার মতন সমর্থন থাকে না, মানে আমি একলা মানুষ তো ভাই, ব্যস্তর ভিতরে আমি গেলে পরে সবগুলো অঠাল হয়ে যায়। তো যাবো ভাই ধান টান গালায় উঠে একেবারে একবার চাপাই থেকে ঢুকবো আর ঢাকা থেকে বাড়াবো, ঢাকা দিয়ে আসে একবার নাটক দিয়ে আসে একবার আর রাজশাহী থেকে জমবো। এটা যাই হোক, কিন্তু আমাকে আরও ভালো লাগে। আপনি যাই যদি ফোন যদি না দেন তখন আমার ভিতরটা খারাপ হয়ে যাবে। আর যখন আপনি 10-এ 5-এ একদিন পর 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 আপনার ফোন দিলেন, কী হলো শুয়ার সময় তো একটা ফোন দেওয়া যাবে না, তখন একটু মানে ভিতরটা একটু ভালো লাগে যে না এটা আন্তরিকের মানুষের জায়গা একটা ফোন দিয়েছে, তখন তার সাথে একটু সময় দিতে একটু ভালো লাগে। সারাদিন আজকে আজিজুল ভাইয়ের সাথে চরখানপুর ভারত সীমান্তবর্তী এলাকায় আমরা সারাদিন আজকে ছিলাম, এবং ভাইয়ের বাসায় খাওয়া দাওয়া, আশেপাশে তার আত্মীয় স্বজনের বাসায় যাওয়া এবং গ্রামবাসীর সাথে কথা বলা, সব মিলিয়ে আজকের দিনটা অসাধারণ হয়েছে। তো আজকের মতো দর্শক চলে যেতে হচ্ছে এই দুর্গম চরখানপুর থেকে। আজ চলে যাচ্ছি কিন্তু যাচ্ছি না, আবার ফিরে আসবো ঘুরে ফিরে নতুন কোনো এপিসোড নিয়ে, নতুন কোনো জায়গায়, নতুন কোনো জনপদে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।